This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার হুমায়ুন কবিরের খবরে আসি। আপনারা জানেন তার বক্তব্যের জন্য তাকে শোকজ করা হয়েছিল। শোকজের জবাবে তিনি তার অবস্থান জানান, কিন্তু তার সেই জবাবে দল মানে তৃণমূল কংগ্রেস সন্তুষ্ট হয়নি। ফলে এবার আর চিঠি দিয়ে তাকে ফার্দার জবাব তলব নয়, এবার সশরীরে ভরতপুরের বিধায়ককে বিধানসভায় তলব করা হয়েছে। আজ দলের পরিষদীয় শৃঙ্খলা কমিটির সামনে তাকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের দিনই সুরটা আরও চড়িয়ে দিয়েছেন হুমায়ুন কবির। এবার তিনি ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন। ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিশানা করেছেন। শুভেন্দু অধিকারীকে আক্রমণের ক্ষেত্রেও নিজের অবস্থান আরও একবার জানিয়ে দিয়েছেন। মানে বলতে চেয়েছেন যে তিনি তার অবস্থানে, বক্তব্যে বা মানসিকতায় অনড় রয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে পাল্টা আবার পাটকেল দাওয়াই দিয়েছেন বিরোধী দলনেতা স্বয়ং। আসুন পরপর দেখি বিষয়গুলো। মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আমাদেরকে চ্যাংদোলা করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেবো সেটাই বোঝাপড়াটা হবে। উনি যদি আমাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? বিরোধী দলনেতার মন্তব্যের জবাব দিতে গিয়ে আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তার জন্য তাকে শোকজ করেছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। হুমায়ুনের উত্তরে অবশ্য সন্তুষ্ট হয়নি দল। এবার তাই সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হুমায়ুনকে। বারবার একটা কথা মানে এস্টাবলিশ করার চেষ্টা করছিল, যেটা আমার ব্যক্তিগত ব্যাপার ইত্যাদি ইত্যাদি। আমি ব্যক্তি পরিচয়টা তখনই থাকে যখন আমি বিধায়ক থাকি না। যখন বিধায়ক তখন আমার ব্যক্তি পরিচয়ের থেকেও বড় পরিচয় আমি একজন বিধায়ক মানুষের দ্বারা নির্বাচিত। ঠিক করেছি আগামীকাল ওকে ডেকে পড়াবো এখানে এবং ওকে কালকে কিছু টিপচার দেওয়া হবে। তাকে শোকজের প্রশ্নে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন হুমায়ুন। তার নিশানায় ফিরহাদ, সিদ্দিকুল্লাহ, শওকতরা। দিদির বাড়ির 600 মিটার দূরে বাস করে বলে তার ক্ষেত্রে এটাকে শৃঙ্খলা কমিটির কোনো ভূমিকা থাকবে না। আমি যদি বলে থাকি ঠুসো দিব, আমাদের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তো বলেছে ঠ্যাং ভেঙে দেবো, তাহলে তার শোকজ হলো না কেন? অনেকেই অনেক কথা বলে, এতে আমরা কোনো গুরুত্ব দিই না। ওটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয়, তার পার্সোনাল বিষয়। মুর্শিদাবাদের অনেক তৃণমূল নেতাই তলে তলে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলেন, এমন দাবিও করেছেন হুমায়ুন। আমি পার্টিকুলার কারো নাম করে কিছু বলবো না, কিন্তু অনেকেই আছে তাদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য ভেতরে ভেতরে শুভেন্দু অধিকারীর সাথে। কারণ ও দেখবেন অনেক আগে আগে যা বলে দেয় সেটাই সিবিআই ফলো করে, তো সেই অ্যাডভান্টেজটা শুভেন্দু অধিকারী নিতে চাইছে। এরপর দল ব্যবস্থা নিলে কোন পথে হাঁটবেন তিনি, জল্পনা জিয়ে রেখেছেন ভরতপুরের বিধায়ক। যখন সময় আসবে, আগে থেকে তো এসব বলার কোনো মানে হয় না। না, আপনি যদি প্রয়োজনীয়তা দেখা দেয় আপনার লাইফে, তাহলে আপনাকে সেটা তখন নিতে হবে। দল শোকজ করলেও শুভেন্দুকে আক্রমণের ক্ষেত্রেও নিজের অবস্থানে অনড় হুমায়ুন। বিরোধী দলনেতা মুর্শিদাবাদে গেলে বুঝিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাপের বেটা হলে আমাকে 3 দিন আগে নোটিশ দিয়ে জানাবে যে আমি ঢুকছি। কত বড় শুভেন্দু অধিকারী আর কত বড় বিরোধী দলনেতা হুমায়ুন কবির সেদিন দেখিয়ে দেবে। অধীর চৌধুরীকে 2.5 ঘন্টা রেলের রাষ্ট্রমন্ত্রী, জেলার সব প্রশাসন, কারো কথা শুনিনি, হিলতে দিনে রোদের মধ্যে দাঁড়িয়ে রেখেছিলাম। এখন কোনো কিছু একতরফা হবে না। ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ। ওয়ান সাইডেড কিছু হবে না। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া, ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে। বিজেপির রাজ্য সভাপতি আবার হুমায়ুনের মন্তব্যের মধ্যে অন্য রসায়ন খুঁজছেন। তার ইঙ্গিত হুমায়ুনকে দিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করিয়ে ভোটে সুফল পেতে চাইছে শাসক দল। হুমায়ুনকে এই কথাটা যদি তৃণমূল নেতৃত্ব বলার জন্য নির্দেশ দিয়ে থাকে বকলমে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এই ধরনের বক্তব্য মুর্শিদাবাদের ভোটের আগে, লোকসভা ভোটের আগে করানো হয়েছিল, প্ল্যানফুলি করানো হয়েছিল, করিয়ে পোলারাইজেশন করা হয়েছে। বাংলার রাজনীতিতে এখন সব সম্ভব। সপ্তাহ খানেক ধরে চলা এই ধর্মযুদ্ধ তার একটা অধ্যায় মাত্র। সায়ন্ত ভট্টাচার্য, প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।
অন্যদিকে দিল্লিতে শাহী দরবারে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিভিন্ন বিষয়ে দুজনের মধ্যে আলোচনার সম্ভাবনা। দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর। সংসদে বাংলার কোন কোন ইস্যু তুলে ধরা হবে তা নিয়ে আলোচনা করেন বিজেপি নেতারা। যদিও কি নিয়ে বৈঠক সেটা এখনো পর্যন্ত কেউই খোলসা করেননি। তবে সদ্য জেলা সভাপতিদের নাম ঘোষণার পর জেলায় জেলায় যখন অসন্তোষের খবর আসছে, সেই প্রেক্ষাপটে সাংসদদের নিয়ে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষত এই সময় দাঁড়িয়ে এখানে 2026 বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের দুয়ারে করা নাড়ছে। যদিও অসন্তোষের প্রসঙ্গে খুব একটা গুরুত্ব দিতে চাননি সুকান্ত মজুমদার। সব এলাকায় সাংগঠনিক এবং রাজনৈতিক কাজের ক্ষেত্রে সাংসদ এবং সংগঠনের একটা সমন্বয় গড়ে তুলতে হবে, সেই দিকটাতেই কেন্দ্রীয় নেতৃত্ব জোর দিচ্ছে। কারণ এই সমন্বয় সাধন না হলে তাহলে সেক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয় বলে তারা মনে করেন। এবার থেকে সংসদে অধিবেশন চলাকালীন এ ধরনের বৈঠক হবে বলে সুকান্ত মজুমদার জানিয়েছেন। সমস্ত সাংসদদের সাথে এবং বিরোধী দলনেতা শুভেন্দুদাও এখানে এসেছিলেন। তাদের উপস্থিতিতে আমাদের একটি গেট টুগেদার, যেখানে সবাই নিজের যে ভাবনা আগামী 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য এবং বাংলাকে এই অত্যাচারী শাসনের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য কি করণীয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং সেই বিষয়গুলো আগামী দিনে যাতে ইমপ্লিমেন্ট করা যায়, নিচে মাটিতে যাতে নামানো যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। কিছু সাজেশন এসেছে এমপিদের কাছ থেকে, আমাদের মাননীয় মেম্বার অফ পার্লামেন্টদের কাছ থেকে, সেগুলো আমরা এর পরবর্তী সময় সাংগঠনিক বৈঠকে আমরা প্লেস করব। দক্ষিণ কলকাতা জেলা বিজেপিতে একটা গোষ্ঠী কোন্দলের খবর। ঢাকুরিয়া এলাকায় জেলা নির্বাচনী কার্যালয়ের সামনে সাঁটানো পোস্টারে অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব। দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের ছবি দেওয়া পোস্টারে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি কর্মীদের নাম করে দেওয়া পোস্টারে লেখা আছে যে টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতার পদ নিন, যোগাযোগ করুন দলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে। দক্ষিণ কলকাতা জেলা সভাপতি পদে আবারও অনুপম ভট্টাচার্যের ওপরই আস্থা রেখেছে দল। জেলা সভাপতির নাম ঘোষণার দুদিন পরেই এমন পোস্টারে খুব স্বাভাবিকভাবেই একটা বিতর্কের উস্কানিত হয়েছে। কারাই পোস্টার লাগিয়েছে সেটা নিয়ে একটা প্রশ্ন, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, জানা যায়নি। তবে এই পোস্টার কি জেলায় বিজেপির অন্দরের দ্বন্দ্বকেই আবারও প্রকাশ্যে আনলো? রাজনৈতিক মহলে কিন্তু এই প্রশ্ন নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে 26-এ ভোটের আগে জেলায় জেলায় নজর অভিষেকের, বিশেষ নজর রেখে বলাই যায়। ভার্চুয়াল বৈঠকে হুগলির আরামবাগ নিয়ে তিনি মুখ খুলেছেন। গোষ্ঠী কোন্দলের কাঁটা সরিয়ে জেলার অন্যান্য জায়গায় সংগঠনে বিশেষ নজর দিতে বার্তা দিয়েছেন তিনি তার দলের নেতাকর্মীদের। পাখির চোখ 2026-এর বিধানসভা ভোট। জেলা নেতৃত্বের ভূমিকায় নজরদারি তৃণমূলের নম্বর 2-এ শনিবার দলের সব স্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে জেলার নেতাদের সতর্ক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের নজরে হুগলি জেলাও। 2019 সালে লোকসভা ভোটে হুগলি কেন্দ্রে বিজেপির কাছে পরাজিত হয় তৃণমূল। 2021-এর বিধানসভা ভোটে কোনো বিধানসভা জিততে পারেনি বিজেপি। তৃণমূল জিতলেও মার্জিন অনেকটাই কমে যায়। এজন্য অনেকেই দলের গোষ্ঠী কোন্দলকে দায়ী করে। কাজিয়া ঠেকাতে 2024 সালে লোকসভা ভোটে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছিল তৃণমূল। রচনা জয়ী হলেও চুঁচুড়া, সপ্তগ্রাম ও বলাগড় বিধানসভায় পিছিয়ে পড়ে তৃণমূল। কারণ খুঁজতে ময়দানে নেমেছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেখানে মাঝে মধ্যেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন তিনি। অভিষেকের নির্দেশের পর ফের মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন জেলার নেতাকর্মীরা। এই রিভিশন করছি, পাড়ায় পাড়ায় চাটাই বৈঠক করছি, দুর্বল বুথগুলোতে আরো মানুষের সাথে সংযোগ বাড়াচ্ছি। ভোটার লিস্টে প্রচুর কারচুপি, সেগুলো আমরা ঠিক করছি। বুথ স্তরে আমাদের ছেলে মেয়েরা ঘুরছে, একদম ডোর টু ডোর করছে। ফেয়ার ইলেকশন হলে পরে আমি বলতে পারি যে এবার গতবারের থেকে অনেক বেশি সিট পাবে তৃণমূল কংগ্রেস। বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে স্থানীয় নেতৃত্বের মনোমালিন্য বারবার সামনে এসেছে। জানিয়ে রাজ্য ও জেলা নেতৃত্ব একাধিকবার বৈঠক করে, তারপরেও মিটমাট হয়নি। দলীয় কাজিয়া প্রসঙ্গে হুগলির নেতাদের মতে, আমাদের জেলাতে আরামবাগের সাব ডিভিশনে আমি বললাম যেটা রেজাল্ট খারাপ হয়েছে, রাগ করাটা স্বাভাবিক, কারণ পার্টি কি দিচ্ছে না, পার্টিতে সবই দিচ্ছে, তারপরে দল কেন শক্তিশালী হবে না। সেখানে নিজেদের মধ্যে লড়াই করে আমি বললাম না, হাতছাড়া হয়েছে 4টে সিট,
তো এগুলো আমরা মেকআপ দিয়ে দেবো, এবার ভোটে ভালো রেজাল্ট হবে। আমরা চুঁচুড়ায় গোষ্ঠী কন্দল প্রকাশ্যে কোনোদিনও আসেনি, এটা ভুল বলছেন। আমাদের দল যা সিদ্ধান্ত নেবে আমরা এ থেকে জেড সবাই মেনে চলবো। যদিও বিরোধীরা দাবি করছে এই গোষ্ঠীকন্দল নিচু তলা নয়, গোষ্ঠীকন্দল রয়েছে উপর তলাতেই। গন্ডগোল তো গোড়া থেকেই শুরু হয়ে গেছে। এখানে যখন দেখা যাচ্ছে গোষ্ঠীবাজি, মানে পিসির একটা গোষ্ঠী, ভাইপোর একটা গোষ্ঠী, পিসি একটা মিটিং করলে ভাইপো ওখানে স্যাটিসফাই হচ্ছে না, ভাইপোকে আবার আলাদা করে মিটিং করতে হচ্ছে। এগুলো দেখে তো যারা নিচু স্তরের নেতা কর্মীরা রয়েছে তারা এগুলোই শিখবে না। চুঁচুড়া জুড়ে দেখা যাচ্ছে হিন্দুত্বের নামে পোস্টার। যদিও শাসক দলের দাবি ধর্মের জিকির তুলে ভোট বাক্স ভরানো যাবে না, উন্নয়নের নিরিখেই ভোট হবে। ভুল ত্রুটি রয়েছে, সেই ভুল ত্রুটি শুধরে নিয়েই তারা 2026-এর যে নির্বাচন রয়েছে বিধানসভা, সেই বিধানসভা নির্বাচনে তারা প্রতিটা সিট তারা মুখ্যমন্ত্রীকে উপহার দেবেন। হুগলি থেকে আশিক ইনসান, TV9 বাংলা। বিজেপি বিধায়ক মিহির গোস্বামী তিনি আবার বিস্ফোরক দাবি করছেন। কি বলছেন তিনি বলছেন মমতা অভিষেকের মক ফাইট চলছে। এজেন্সির চার্জশিটে ভাইপোর নাম বাঁচতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে পায়ে ধরেছিল। যুবরাজ বা ভাইপো ভার্সেস মমতার একটা মক ফাইট আলাদা হয়ে গেছে। এই আলাদা হয়ে যাওয়ার পরবর্তীতে দেখা গেছে বেশ কিছুদিন ধরে আমরা যুবরাজ বা ভাইপোকে আমরা পলিটিক্যাল পিকচারে দেখছিলাম না। শুধু তাই নয়, তার প্রোফাইল থেকে অল ইন্ডিয়া তৃণমূলের নামটাও তুলে দিয়েছিলেন। ইডি এবং সিবিআই চার্জশিট জমা দিয়ে ভাইপোর কথা বলছেন। তার থেকে বাঁচার জন্যে এরা চেষ্টা করেছিল কেন্দ্রীয় নেতৃত্বের হাতে পায়ে ধরে কিছু ব্যবস্থা করার, কিন্তু সেটা পারবে না বল দেখে এখন আবার পিসি ভাইপো কোম্পানি একসাথে হয়ে নূতন আওয়াজ তুলছেন যে ভোটার লিস্টের কারচুপি। আর এই ভোটার লিস্ট তো তৈরি করে রাজ্য সরকারের কর্মচারীরা। তা আজকে নূতন করে কথা বলার তো কোনো প্রয়োজন নেই।